বিএনপির বক্তব্যটা হচ্ছে কি আমরা নোট অফ ডিসেন্ট যেটা আছে সেটা তো আমাদের রায়, আমাদের পক্ষে তো জনগণ ভোট দিয়েছে, অর্থাৎ আমরা আমাদের মতো করেই পালন করব। এটা হচ্ছে পয়েন্ট আর কি। শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্রনায়ক হিসেবে এমন একটা উদাহরণ তৈরি করেছেন, এটা অনেক উচ্চতা। বাংলাদেশের অতীতের যারা শাসন করে গেছেন তাদের সাথে এটা অনেক ক্ষেত্রে তুলনা হয় না। সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে সেটি হচ্ছে সংস্কার পরিষদের শপথ নিয়ে। বিএনপি এই শপথটি নেয়নি এবং এটি নিয়ে পরে বিরোধী দল জামায়াত ইসলামী এবং 11 দলীয় যাদের নেতা তারা নানা ধরনের মন্তব্য একসময় তো বলেছেন যে শপথ নেবেন কিনা সেই একটা সমস্যা তৈরি হয়েছিল। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা বলতে গেলে এমন একটা ইস্যু যে ইস্যু নিয়ে আসলে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে যাত্রার শুরুতে এক ধরনের বিরোধ তৈরি হয়ে গেল এবং দুই পক্ষের বক্তব্য যদি আমরা শুনি তাহলে দুই পক্ষেই কিন্তু যথেষ্ট যুক্তি আছে। যেমন বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি সংবিধান সংস্কার তো সংবিধান সংশোধনের একমাত্র এখতিয়ার তো সংসদে এটা হতে পারে। এখন যদি গণভোটকে আমরা বাধ্যবাধকতা হিসেবে গ্রহণ করি তাহলে আমাদেরকে এই সংস্কার কমিশন সদস্য হিসেবে, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়। কিন্তু মানে এই হানা ভোট অথবা রেফারেন্ডাম এরকম কোনো ব্যবস্থা তো সংবিধানের মধ্যে নেই। এটা কিন্তু বেশ যৌক্তিক। অন্যদিকে পাল্টা যে যুক্তিটা, যেমন আজকে বদিউল আলম মজুমদার সাহেব যেটা বলেছেন, উনি বলছেন সংবিধানের 7(1) ধারার মধ্যে কি আছে, জনগণই হচ্ছে সার্বভৌম, জনগণের ইচ্ছাই হচ্ছে সবচেয়ে উপরে স্থান পাবে। আর জনগণের ইচ্ছার প্রকাশটা কীভাবে ঘটবে? গণভোট হচ্ছে জনগণের ইচ্ছার প্রকাশের একটা বিষয় এবং এটাকে যে সরকার আদেশ জারি করছিল, অন্তর্বর্তীকালীন সরকার আদেশ জারি করে বলেছে যে জনগণের ইচ্ছার যে প্রকাশ, যেটার কথা সংবিধানের 7(1) অনুচ্ছেদে বলা হয়েছে, সেটা গণভোটের মাধ্যমে হবে। আর গণভোটের রেজাল্টটা যদি আমরা দেখি, এখানে 68% সম্ভবত পক্ষে হাঁ ভোট দিয়েছে এবং 32% না ভোট দিয়েছে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে বিএনপির যে ভোট বলয়টা আছে এটার বড় একটা অংশ হাঁ ভোটের পক্ষে দিয়েছে। হয়তো এমন হতে পারে যে সংখ্যাগরিষ্ঠ হয়তো হাঁ ভোটের পক্ষে দিয়েছে, কারণ আপনি যদি অ্যানালাইসিস করেন ভোটের প্যাটার্নটা তাহলে সেটা কিন্তু মনে হবে। তো ফলে জনগণের যে এই ইচ্ছার ব্যাপারটা এটা একেবারে আপনি অযৌক্তিক বলতে পারেন। আরেকটা বড় বিষয় হচ্ছে কি, বাংলাদেশ জরুরি সময় সংবিধান দিয়ে সবসময় চলে এমন না। যেমন এই যে 1.5 বছর ধরে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনটা হলো, সে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাটা সংবিধান কোন জায়গায় আছে? যদি একেবারে আমি সংবিধান হিসাব করি তাহলে গণ অভ্যুত্থান তো 24-এ হতে পারে না। 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থান এটা তো অবৈধ একটা বিষয়, এটা একটা সন্ত্রাসী হিসাবে আমরা মনে করতে পারি। কিন্তু জনগণের ভোটের অধিকারকে বারবার লঙ্ঘিত করা, রাষ্ট্রের বিভিন্ন বেসিক প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়ার জন্য, নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য মানুষের এর ছাড়া আর কোনো প্রতিক্রিয়া জানানোর উপায় ছিল না। ওটাকে কিন্তু আমরা বৈধ হিসেবে ধরে নিয়েছি এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কিন্তু এই সংকটটা তৈরি হলো। এবং জনগণের যে দুটো আকাঙ্ক্ষা, যেটা তারেক রহমান সাহেব ওনার প্রথম প্রেস কনফারেন্সে বলছেন যে আবার যাতে স্বৈরাচার অথবা ফ্যাসিবাদ কায়েম না হয়, ফিরে না আসে এবং তাবেদার একটা রাষ্ট্র হিসেবে যাতে বাংলাদেশ সরকার কাজ না করতে পারে, এই দুইটা প্রধান লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু ওনাদের এই যে জনগণের সামনে গেছে। কিন্তু এখানে একটা কথা বলছি যে এই শপথটা করার আগে, যদি ব্যবস্থা করার আগে সরকারের পক্ষ থেকে কি রাজনৈতিক দলগুলোর সাথে একটু আলোচনা করা উচিত ছিল কিনা? তাহলে আজকের এই সমস্যাটা তৈরি হতো না। আপনি যে আলোচনার কথা বলেন, সংলাপটা তো দীর্ঘ প্রায় 6 মাসের কাছাকাছি সময় ধরে সংলাপ চলছে। দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু দুই পক্ষ শতভাগ একমত এক জায়গায় আসে নাই। যেহেতু আসে নাই, কিছু নোট অফ ডিসেন্ট ছিল। বিএনপির বক্তব্যটা হচ্ছে কি আমরা নোট অফ ডিসেন্ট যেটা আছে সেটা তো আমাদের রায়, আমাদের পক্ষে তো জনগণ ভোট দিয়েছে, অর্থাৎ আমরা আমাদের মতো করেই পালন করব। এটা হচ্ছে পয়েন্ট আর কি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি সরকার, তাদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? আমার প্রত্যাশা একটাই, সেটা হচ্ছে কি উনি এমন একটা উত্তরাধিকার বহন করেন, শহীদ জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্রনায়ক হিসেবে এমন একটা উদাহরণ তৈরি করেছেন, এটা অনেক উচ্চতা। বাংলাদেশের অতীতের যারা শাসন করে গেছেন তাদের সাথে এটা অনেক ক্ষেত্রে তুলনা হয় না। ওনারা একটা সুপ্রিম একটা উদাহরণ তৈরি করে দিয়েছেন, সেই উত্তরাধিকার কিন্তু তারেক সাহেবের আছে। আমি ওনার কাছে প্রত্যাশা করব ওনার বাবা এবং ওনার মা যে উদাহরণটা বাংলাদেশে তৈরি করে গেছেন, উনি যাতে এই নিশানটাকে, এই ধারাটাকে আর অনেক সামনে এগিয়ে নিয়ে যান।